তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। দর্শক, দেশের সবচেয়ে বড়, সবচেয়ে লাভজনক এবং কোটি কোটি সাধারণ মানুষের আস্থার প্রতীক বেসরকারি ব্যাংকটিকে কিভাবে দিনের আলোতে সবার চোখের সামনে ডাকাতি করা হলো, কিভাবে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক শেয়ার মালিকানা লিখে নেওয়া হলো, আর ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও কেন সেই একই লুটেরা চক্রের প্রেতাত্মারা আবারও ফিরে আসছে এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু একটি ব্যাংকের গল্পই নয়, বরং পুরো বাংলাদেশের অর্থনীতির টিকে থাকা বা চিরতরে পঙ্গু হয়ে যাবার গল্প। দর্শক, জাতীয় সংসদে দাঁড়িয়ে ঠিক এই বিষয়গুলো নিয়েই এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে এবার আক্ষরিক অর্থেই রীতিমতো ঝড় তুলেছেন তিনি, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি মারাত্মক অভিযোগের পর সংসদ অধিবেশন যেন বারুদ হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা ডক্টর শফিকুর রহমানের সেই ঐতিহাসিক বক্তব্যের প্রতিটি পয়েন্ট, প্রতিটি চ্যালেঞ্জের চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য উঠে আসবে যা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। দর্শক, আজকের আলোচনার সবচেয়ে বড় চমকটা দিয়ে শুরু করা যাক। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন একটি বোমা ফাটান, তিনি সরাসরি দাবি করে বসেন নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নাকি ইসলামী ব্যাংক থেকে 11,000 কোটি টাকা ঋণ নিয়েছে এবং সেই বিশাল অঙ্কের টাকা তারা নির্বাচনে খরচ করেছে। দেশের অন্যতম শীর্ষ একটি দলের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ সংসদের আবহাওয়া মুহূর্তেই উত্তপ্ত করে তোলে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই অভিযোগের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি এবং অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী জামাতকে মিন করে থাকেন, আই অ্যাম টেকিং অ্যাবসুলিউট চ্যালেঞ্জ। তিনি যদি এটা প্রমাণ করতে পারেন, তবে আমি তাকে ব্যক্তিগতভাবে একটি মেডেল দেব। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। দর্শক, একটু খেয়াল করুন, একজন জাতীয় নেতা কতটা আত্মবিশ্বাসী হলে সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেল দেবার মতো এমন ওপেন চ্যালেঞ্জ করতে পারে। ডক্টর শফিকুর রহমান এখানেই থামেননি। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, দলের ফান্ডে যদি 1 টাকাও অবৈধভাবে এসে থাকে, তবে সার্চলাইট দিয়ে তা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যেন অভিযোগ আনা হয়। এমনকি চুরি বা জালিয়াতির প্রমাণ পেলে তিনি নিজে শফিকুর রহমান হলেও তাকেও যেন ছাড় দেওয়া না হয়, সেই দাবি তিনি করেছেন। এই 11,000 কোটি টাকার অভিযোগের পেছনে যে একটি পুরনো রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ কাজ করছে, সেটিও ডক্টর শফিকুর রহমান স্মরণ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, 2005 থেকে 2011 সাল পর্যন্ত 6 বছর তিনি নিজেই এই ব্যাংকের বোর্ডে বসেছিলেন। তখন ইসলামী ব্যাংক এককভাবে দেশের বৈদেশিক রেমিটেন্সের 32% অর্জন করত। দেশের সব সরকারি ব্যাংক মিলেও তখন এই ব্যাংকের সমতুল্য ছিল না। কিন্তু ঠিক সেই সোনালী সময়েই অর্থনীতিবিদ ডক্টর আব্দুল বরাকাত একটি বানোয়াট বয়ান তৈরি করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন যে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা জামায়াতে ইসলামের ফান্ডে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, 15.5 বছর তো ফ্যাসিস্ট সরকার দুঃশাসন চালিয়েছে, ব্যাংকটির দখল নিজেদের কাছে রেখেছিল, কই সেই অভিযোগের প্রমাণ কোথায়? তিনি অত্যন্ত শক্ত ভাষায় বলেছেন যে আরডিএস প্রকল্পের আওতায় দল, মত, ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ ঋণ পেত। এখানে দল বা ধর্মের কোনো কলাম ছিল না। টার্গেট গ্রুপকে প্রাধান্য দেয়া হতো। ভিত্তিহীন অনুমান আর বয়ান তৈরি করে ব্যাংক দখলের সেই পুরনো ব্লুপ্রিন্ট নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দর্শক, এবার আসুন সেই মহালুটপাটের হিসেবে। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের এই পর্যায়ে যে তথ্যটি দিয়েছেন তা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। তিনি অভিযোগ করেছেন, একজন ব্যক্তি তার নিজের নামেই ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা বের করে নিয়েছেন। একটু ভাবেন তো দর্শক, 82,000 কোটি টাকা। এই টাকা দিয়ে দেশের বড় বড় কয়েকটি মেগা প্রজেক্ট বা কয়েকটা পদ্মা সেতু অনায়াসেই বানানো সম্ভব। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই লুটপাটের ধরন। লুটেরারা কতটা ধূর্ত ছিল জানেন? ডক্টর শফিকুর রহমান একটি অসাধারণ গ্রাম্য প্রবাদ ব্যবহার করে পুরো দুর্নীতির চিত্রটি মানুষের চোখের সামনে ভাসিয়ে তুলেছেন। তিনি বলেছেন, কইয়ের তেল দিয়ে শুধু কই ভাজেননি,
শোল মাছ ধরে ভেজেছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ওই ব্যক্তি বা লুটেরা গোষ্ঠীর বাইরে থেকে নিজেদের পকেটের কোনো মূলধন আনেননি। তারা ইসলামী ব্যাংকের সাধারণ মানুষের রাখা আমানতের টাকা লুট করেছেন। আর সেই চুরির টাকা দিয়েই আবার ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার কিনে ব্যাংকটির মালিক বনে গেছেন, যার মোট মূল্য মাত্র ১২,০০০ কোটি টাকা। অর্থাৎ আপনার জমানো টাকা চুরি করে সেই টাকা দিয়েই আপনার বাড়ির মালিকানা কিনে নেবার মতো এক অভিনব কর্পোরেট ডাকাতি। পৃথিবীর ব্যাংকিং ইতিহাসে এমন হোয়াইট কলার ক্রাইমের নজির খুব একটা দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই শেয়ারগুলো তারা কিনল? যারা যুগ যুগ ধরে ইসলামী ব্যাংকের সাথে ছিলেন, যারা সৎভাবে ব্যবসা করে প্রতি বছর ডিভিডেন্ডস পাচ্ছিলেন, তারা কেন হঠাৎ করেই নিজেদের এত লাভজনক শেয়ার বিক্রি করে দিলেন? ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সাহসিকতার সাথে সংসদে সেই গুমট রহস্যের জট খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি বিশেষ এজেন্সির মাধ্যমে প্রচণ্ড চাপ প্রয়োগ করে আক্ষরিক অর্থে বাধ্য করে শেয়ার হোল্ডারদের তাদের শেয়ার হস্তান্তর করতে বাধ্য করা হয়েছিল। দর্শক, ২০১৭ সালের সেই কালরাত্রির কথা অনেকের হয়তো মনে আছে, যখন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সই আদায় করা হয়েছিল। এটি কোনো সাধারণ ব্যবসায়িক লেনদেন ছিল না। এটি ছিল রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রের একটি বিশেষ এজেন্সিকে ব্যবহার করে একটি সফল ব্যাংককে সম্পূর্ণভাবে দখল করার মাস্টার প্ল্যান। লুটপাটের এই মহোৎসব শুধু শেয়ার দখলের মধ্যেই থেমে থাকেনি। কর্মী নিয়োগের নামে যা হয়েছে তা ছিল মেধা এবং যোগ্যতার চূড়ান্ত অবমাননা। দর্শক, যেখানে দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ একটি মাত্র চাকরির জন্য হন্যে হয়ে ঘোরে, বিসিএস বা ব্যাংকের নিয়োগ পরীক্ষার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলে, সেখানে ইসলামী ব্যাংকে কি ঘটেছিল? ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো প্রকার নিয়ম নীতি, কোনো পত্রিকা বিজ্ঞপ্তি বা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ১০,০০০ কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তা সাদা কাগজে কেউ একজন সই করে দিয়েছেন, আর সেটাই হয়ে গেছে নিয়োগপত্র। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ৫ আগস্টের পর যখন নতুন সরকার এই অবৈধ নিয়োগপ্রাপ্তদেরকে বলল যে আপনারা বিনা পরীক্ষায় চাকরি নিয়েছেন, এবার অন্তত একটি ন্যূনতম পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরিতে ফিরে আসুন, তখন তারা কেউ আসেনি। কেন আসেনি দর্শক? কারণ তারা নিজেরাও খুব ভালো করেই জানে যে মেধা বা যোগ্যতার মাপকাঠিতে তারা বর্তমানে আছেন, সেই মেধা দিয়ে ওই পদের ধারের কাছে যাবারও যোগ্যতা তাদের নেই। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের সবচেয়ে থ্রিলিং এবং দেশের মানুষের জন্য সবচেয়ে উদ্বেগজনক অংশটি হল বর্তমান পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ। ৫ আগস্টের পর যখন দেশের মানুষ আশা করেছিল ব্যাংকটি এবার হয়তো লুটেরাদের হাত থেকে বাঁচবে, ঠিক তখনই দেখা গেল আরেক ভয়ঙ্কর নীল নকশা। শকুনেরা আবারও ফিরে আসছে। যিনি একসময় রংপুর রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায় ৫২ লাখ টাকা আর্থিক অনিয়মের দায়ে শাস্তি পেয়েছিলেন, যিনি বিগত আমলে লুটেরা গোষ্ঠীর সকল অপকর্মের প্রধান সহযোগী ছিলেন এবং যার পুরস্কার স্বরূপ এক্সিম ব্যাংক থেকে তার স্ত্রীর নামে কোনো অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের বিপরীতে ৩.৫ কোটি টাকার গিফট লোন নেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিগ্রস্ত সাবেক ডেপুটি গভর্নরকে এনে আবারও একটি বিধ্বস্ত ব্যাংকের মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর করা ১১,০০০ কোটি টাকার ঋণ নেবার অভিযোগ এবং তার বিপরীতে ডক্টর শফিকুর রহমানের সেই মেডেল দেবার চ্যালেঞ্জ, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে পারবেন, নাকি এটিও সেই পুরনো আমলের? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।